আজ 26শে ফেব্রুয়ারি। এই তারিখটা গত 25 বছর ধরে শতরূপার দিকে তাকিয়ে বিদ্রূপ করে। এক এক সময় বিভৎসই লাগে ব্যাপারটা, যেন কেউ পেট চেপে অট্টহাস্যে ফেটে পড়ছে, বলছে, ইউ ফুল। জীবন কেন ভেবে রাখা রেখাপথ ধরে চলে না? প্রত্যেকেই তো কিছু ভেবে রাখে নিজের সম্পর্কে, যে যার নিজের জীবনের প্রধান চরিত্র। কেউ কি পার্শ্ব চরিত্র চায়? চায় কি খলনায়কের ভূমিকা? তবু কেন আমূল বদলে যায় প্রবৃত্তি, অনধিকার আসক্তি? যা কল্পনা করা থাকে না তাই হয়। কেউ কি থাকে অন্তরালে, যে ইচ্ছে মতো তার সুতোর টানে ঘোরায়, ছুঁড়ে ফেলে, কারো প্রতি আসক্ত করে, কখনো দূরত্ব বাড়ায়, আবার কখনো বাড়ায় নৈকট্য, অবৈধ ঘনিষ্ঠতা। ওই তারিখটার দিকে চোখ পড়লে চোখ লাল হয়ে আসে। সতর্কভাবে দেখে নেয় আশপাশটা তখন। আজ অফিস নেই। মনে আছে, গত বছর অফিস মিটিংয়ে হঠাৎ মোবাইলের স্ক্রিন লকে চাপ দিতে চোখ পড়েছিল 26শে ফেব্রুয়ারি। চোখ লাল হয়ে গিয়েছিল। তা যেন কিভাবে দেখতে পেয়ে গিয়েছিল বস মৃণাল মালহোত্রা। আর ইউ অলরাইট মিস শতরূপা মৈত্র? জিজ্ঞেস করেছিলেন তিনি। নিস্তব্ধে মাথা নেড়ে শতরূপা বলেছিল, আই এম ফাইন ম্যাডাম। কিন্তু আজ বাড়িতে নাকি গোবিন্দভোগ চালের গন্ধ ভরে ভরে আসছে। পাপায়ের জন্মদিনও তো এই তারিখেই, তাই মা পায়েস করছে। ল্যাপটপ বন্ধ করে শতরূপা বিছানায় শরীর টান করল। চোখে চশমা মাথায় তুলে হাতের পেছন দিয়ে চোখ ঢেকেছে। শুনছে পাপায়ের বউ কাবেরীর গলা, চেঁচাচ্ছে মেয়ের পিছনে, মাম্পাই, ফের যদি কথার অবাধ্য হয়েছিস। অবাধ্য হবই, হবই অবাধ্য বলে বলে চেঁচিয়ে চলেছে পাপায়ের বছর 4-এর মেয়ে মাম্পাই। কথাটা বড়ই বিঁধছিল শতরূপার। মনে পড়ে যাচ্ছিল একটা সময় মায়ের বলা কথাগুলো। মার চুলের রং মেহগনি, গোছানো ভাবে পরা তাঁত, কানে সোনার রিং, চুল বেনি করা। সে সময় মা আজকের দিনের মতন এমন অগোছালো থাকতো না। নিয়ম করে চুলে কলপ, একটা দিন ফেস প্যাক লাগানো, পাট করা রিভাইভ দেওয়া শাড়ি, নিজেকে ইয়াং দেখানোর প্রয়াসে বড় রিং, গলায় চেন পরতো সবসময়। সেই মায়ের চেহারাটা এক এক সময় খুব বাস্তব হয়ে প্রকট হয়, আর পিছনে চলতে থাকে ভৎসনা। মায়ের মুখ নড়ে না, কিন্তু কথাগুলো চলতে থাকে। এমন অবাধ্য হোস না শোনা, বয়স কম তাই এমন জেদি হচ্ছিস, কিন্তু জানিস না তুই কি ভুলটাই করছিস। অবাধ্যতার প্রশ্নই আসছে না মা। যা তুমি বলবে তাই করলে ভালো, আর না করলে খারাপ, এই তো তোমার নিয়ম। তোর কি মনে হয় যা করছিস ঠিক করছিস? ছেলেটা কি ভালো? কাজটা ঠিক করছিস তুই? হ্যাঁ, যা করছি ঠিক করছি। এ কি অবাধ্যতা? কি অবাধ্য রে তুই? মাথায় তখন এক মেঘ আক্রোশ। বয়স তখন 26, খুব ছোট মেয়েও তো নয় তখন। তাই না আজ এমন একটা অসম্পূর্ণ জীবন? মাথা গরম হলো রেস্তোরাঁর দৃশ্যে। অনুরাগ তার পুরো পরিবারের সঙ্গে, ওর স্ত্রী, মেয়ে আর ছেলেকে নিয়ে কি সুন্দর আনন্দে উচ্ছ্বাসে ডিনার করছে। দূরের টেবিলে বসা শতরূপা, ওর মা, বাবা আর ভাই। অনুরাগ অফিসে ওর সিনিয়র, দুর্ধর্ষ ব্যক্তিত্ব, চেহারাও তেমন আকর্ষক। যে কেউ প্রথম দেখায় ওর প্রেমে পড়ে যাবে। শতরূপাও পড়েছিল। যখন প্রেমে পড়েছিল তখন সত্যিই জানতো না ছেলেটা বিবাহিত। ওকে দেখতে ইয়া, বিয়ে হয়েছে মনে হয়নি। ওর হাঁটা চলা আর ব্যবহার যেন সবসময় একটা প্রশ্রয় থাকতো। প্রশ্রয়টা ঠিক যেন আমন্ত্রণের, অর্থাৎ আমি অ্যাভেলেবেল। শতরূপা খেয়াল করেছিল সেসব, তারপর আটকে রাখিনি নিজেকেও। যখন এই ভালো লাগা ঘনীভূত হয়ে ভালোবাসার মেঘে পরিণত হয়, তখন সত্যের বজ্রপাত হলো। জানতে পারল অনুরাগ বিবাহিত। অনেক অল্প বয়সে নাকি বাড়ির চাপে ওর বিয়ে হয়ে গিয়েছিল। শতরূপাকে দেখে ও বুঝতে পেরেছে কাকে বলে সোলমেট, কাকে বলে প্রেম। ও ছাড়া অনুরাগের জীবন অসম্পূর্ণ। প্রথম প্রথম
অনুরাগকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে একটা বিবাহিত লোকের থেকে দূরে সরে যেতে, কিন্তু তা বেশি দিন পারেনি। ততদিন প্রেম রোগ ওর ভাবনা চিন্তা বিকল করে দিয়েছে। শুতে বসতে, খেতে নাইতে খালি ওই এক নাম, এক চেহারা, প্রতি মুহূর্ত মাথায় ঘুরে ওর সঙ্গে কাটানো মুহূর্ত। এভাবে তো শতরূপা প্রায় পাগল হতেই বসেছিল। ঘুম থেকে উঠে ভালো লাগার রেশ, কাজে কর্মের মাঝের স্বতঃস্ফূর্ততা সব দলা পাকিয়ে যাচ্ছিল। বারবার মনে পড়তো ওর বলা 3টে শব্দ, ইউ আর ডিফারেন্ট। কতটা আলাদা শতরূপা, এতটাই আলাদা যে প্রেমিক বিবাহিত জেনেও তাকে গ্রহণ করবে। তাই করল, শুধু মাঝে মধ্যে প্রশ্ন করেছে, আমাদের ভবিষ্যৎ কি? অনুরাগ বলেছে, তুমি সময়ের উপর ছেড়ে দাও না, সময় আমাদের মিলিয়ে দেবে। কিন্তু সে মিলন সীমাবদ্ধ কি থাকবে কেবল দুজনের শারীরিক বিনিময়? সম্পর্ক কি তবে হোটেলে গিয়ে নিশে যাপন, একসঙ্গে ট্যুর প্ল্যান? তাই শরীর জ্বলে যাচ্ছিল যখন দেখছিল অনুরাগ ওর হাতে ওর ছেলেকে স্যুপ খাওয়াচ্ছে। মেয়ে বাপের কাঁধে হাত রেখে ছোট ঠোঁট নাড়িয়ে ফিসফাস করছে, আর তাদের মা তার স্থূল শরীর টাইট সালোয়ারে আটকে পরম তৃপ্তিতে স্বামী সন্তানকে দেখছে। অনুরাগ তখন জানে না ওখানে ছিল শতরূপা। ও তখন একজন সুখী মানুষ, যার একটা সম্পূর্ণ পরিবার আছে। অথচ এই কিনা বলেছিল ওকে বাড়ি যেতে হয় তাই যায়। স্ত্রীর সঙ্গে থাকা একটা নিয়ম মাত্র। ও জীবন নয়, ওর জীবন শুধু শতরূপাতেই সীমাবদ্ধ। কিন্তু এখানে শতরূপা কোথায়? ও তো ওদের গণ্ডির বাইরেই। তাই যখন ঠিক 1 সপ্তাহ পর ওদের কোম্পানির অ্যাওয়ার্ড ফাংশন ছিল, সেদিন যেন হুট করেই করে ফেলল হঠকারিতা। কোম্পানির ছোট বড় কর্মী কর্মকর্তা সবাই উপস্থিত। অডিটোরিয়াম হলে বিশেষ অতিথিদের সঙ্গে নিমন্ত্রিত কর্মীদের বাড়ির লোক। মালিক কিছু বক্তব্য রাখার পর একে একে কোম্পানির উন্নতির ইতিহাস প্রতিযোগিতা নিয়ে বলে গেলেন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিইও। তারপর ঘোষিকা শুরু করল পুরস্কার প্রাপকদের নাম। সেদিন ছিল 26শে ফেব্রুয়ারি, কোম্পানির স্থাপনের দিন। ঘোষিকা কোম্পানির অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অর্চনা মল্লিক। এই অর্চনা বহুবার সচেতন করেছিল শতরূপাকে। বলেছিল, জীবন নিয়ে খেলিস না শতরূপা, একটা বিবাহিত লোক কি করে তোকে কমিটমেন্ট দেবে? বিয়েওয়ালা লোকের সঙ্গে প্রেম, তোর ভয় ডর নেই নাকি? ও বলেছিল, যা প্যার কে তো ডর না কিয়া। ওগুলো গানের লিরিক হিসেবেই ভালো, বাস্তব জীবনে নয়। ট্রাই টু বি ম্যাচিওর। তোর নিজের একটা ফ্যামিলি আছে, মা আছে, বাবা ভাই, ওরা মেনে নেবে। কিন্তু সেদিন শতরূপা নিজে যে মেনে নিতে পারছিল না অনুরাগের বউ সায়নের উপস্থিতি। কালোর উপর সোনালি জরির জমকালো শাড়ি, ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল, আর সেই চোখ নিবদ্ধ স্টেজে দাঁড়িয়ে থাকা ট্রফি হাতে অনুরাগের দিকে। দর্শক আসনে বসে সে ক্রমাগত চুমুর আকারে উড়িয়ে দিচ্ছে তার প্রেম। অনুরাগ তার স্পিচে বলছে, আমার এই অনিয়ম করে বাড়ি ফেরা, পরিবারকে সময় না দেওয়া, এসব মেনে নিয়ে দিনের পর দিন যে আমায় বরদাস্ত করে, আজ তাকে এই অ্যাওয়ার্ড ডেডিকেট করলাম। পাশ থেকে কেউ যেন তখন বলল, ওদের তো সেই কলেজ থেকে প্রেম রে। চোখ কান মাথা তখন ঝাঁঝা করে জ্বলছে। এরপর নাম ঘোষণা হলো, নেক্সট বেস্ট এমপ্লয়ি অব দ্য ইয়ার ইজ গোস টু শতরূপা মৈত্র। অডিটোরিয়ামে হাততালি। শতরূপা আত্মবিশ্বাসের ট্রফি নিল বিশেষ অতিথি কবি ইন্দ্রজিৎ দত্তের কাছ থেকে। হাতে মাইক্রোফোন নিয়ে বলল, আই এম ডেডিকেটিং দিস অ্যাওয়ার্ড টু মাই লাভ মিস্টার অনুরাগ সিনহা। প্রত্যেকটা ট্যুরে আমায় সঙ্গ না দিলে, আমাকে এতটা ভালো না বাসলে, এতটা ইন্টিমেট না হলে আমি নিজেকে এমন কমপ্লিট মনেই করতে পারতাম না। লাভ ইউ অনুরাগ, লাভ ইউ লট মিস্টার মার্কেটিং ম্যানেজার। অডিটোরিয়াম নিস্তব্ধ। হাতে ট্রফি নিয়ে সেই নিস্তব্ধতা ছিঁড়ে জুতোর হিলের শব্দ করে শতরূপা বেরিয়ে আসছে অন্ধকার থেকে আলোতে। আলো, অনেক আলো, চারপাশ সাদাটে ধোয়া। শতরূপা দেখতে পাচ্ছিল ওর ব্ল্যাক স্যান্ডেল, হাই হিল, সাদা ধোয়াটে ফ্লোর। কোথায় যাচ্ছে ও? কেন? কোন পথে? কেন? জীবন কি একটা জটিল অঙ্ক?
কে দেয় এই অঙ্ক কষতে? কে নিয়ন্ত্রণ করে সব অনিয়ন্ত্রিত অনুভূতি? টিনেজার শতরূপা, সদ্য যৌবন প্রাপ্ত, শত স্বপ্ন দেখা শতরূপা কি কখনো ভেবেছিল একজন বিবাহিত লোক হবে ওর ড্রিম ম্যান? সেই হবে ওর জীবনের লক্ষ্য। বুকে হঠাৎ কেউ যেন আছড়ে পড়ল। ধরপড় করে উঠল শতরূপা। মাম্পাই এসে পড়েছে বুকের ওপর। মা বকছে পিপু, বলছে দেখো কেমন মারু মারু করি। আমি রাইম না পড়ে মোবাইল দেখছিলাম তাই। শতরূপা হাসি। ভাইজিকে কোলে নিয়ে বলে, তুমি কেন মোবাইল দেখো? ও কি দেখার জিনিস? দেখো দেখি কেমন সুন্দর ছবি আঁকা বই এনেছি তোমার জন্য। বই বার করতে করতে মাম্পাই লম্পঝম্প করে নেমে যায় খাট থেকে। বই অফিস ব্যাগে ছিল। অফিস ফেরত কাল কিনেছিল লোকাল বুক স্টোর থেকে। ছোটদের ছড়া, নিজেরই পড়তে ভালো লাগে। এক এক সময় মনে হয় পাপাই কাবেরী ঠিকভাবে মেয়ে মানুষ করতে পারছে না, এভাবে বাচ্চা মানুষ হয় না। মাম্পায়ের 4 বছর বয়স, অথচ এখনো কালার করতে পারে না। লাল বললে সবুজ রং দেখায়। মা একটা বাটি হাতে ঢুকলো ঘরে। নির্ঘাত পাপায়ের জন্য করা পায়েস। মাকে দেখছিল শতরূপা। সাদা কালো চুল, বলি রেখা ভরা মুখ, শাড়ি পরার সেই পরিপাটি ভাব নেই। কানের লতি অনেকটা কেটে গেছে, কিন্তু সেই কেটে যাওয়া চামড়ায় সোনার রিংটা আজও ঝুলছে, পুরনো বাড়িতে গজিয়ে থাকা অসত্য গাছের মতো। বড্ড বিদঘুটে লাগছে এই চেহারায় এই দুল। ভাবল মাকে বলে সে কথা, কিন্তু বলা গেল না। মা আর ওর মাঝে এখন যোজন দূরত্ব। চোখে দেখা যায় না, কিন্তু এক ভরাট না করার দূরত্ব। আর সবচাইতে আফসোসের বিষয়, এই দূরত্ব ভরাট করার কোনো ইচ্ছে বা বাসনা নেই অবশিষ্ট। এখন পুরানো দিনের কথাগুলো কেন যেন মনে করতে আর ইচ্ছে করে না। মা বললেন, বাবুর জন্য পায়েস করেছিলাম, খেয়ে দেখ তো মিষ্টি ঠিক আছে কিনা। মায়ের এগোনো হাত থেকে বাটি নিল শতরূপা। চেখে মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমার জন্মদিনে কিন্তু পায়েসটা এত ভালো হয়নি। ছোট্ট একটা অভিযোগ ঠুকে শতরূপা পায়েসের প্রশংসার সঙ্গে এদের চোখে নিজের তুচ্ছতা যেন বেশি করে জাহির করতে চাইল। ভাবিনি এ কথাটা বলবে, কিন্তু বলেই ফেলল। জানি এর উত্তর মনোপুত হবে না কখনোই। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর সময় করা পায়েসটা তো যত্ন করেই করেছিলাম। পাপাই কাবেরী ঠিক করে বাচ্চা মানুষ করতে পারছে না। আমার মেয়ে হলে আমি এভাবে হাতে মোবাইল ধরিয়ে 4টে অর্ডিনারি বাচ্চার মতন ওকে ভোলাতে চাইতাম না। বাচ্চাদের হ্যান্ডেল করার আলাদা টেকনিক আছে। মুখে চামচ পড়ল শতরূপা। মা হাসলেন। নিজের মেয়েকে যেমন ইচ্ছে মানুষ করতিস, কিন্তু নিজের আর হতে দিলি কি? নিজে হাতে বিষ খুললে আর অমৃত পাবি কোত্থেকে? মাথা জ্বলে উঠল। বলল, আমাকে বোঝার চেষ্টা তো করো না কখনো, খালি অভিযোগ আর অভিযোগ। কেন, আমার কি কোনো কষ্ট নেই ভাবছো? কি পেয়েছি আমি? একটা সংসার। ঠোঁট থির করে কাঁপছে শতরূপার। কথা বলা যাচ্ছে না। বুক থেকে কি যেন একটা গলার কাছে এসে ঠেলা মারছে। মা চেয়েছিল এক দৃষ্টে। বলল, আর আমাদের সংসার? তোর বাপ তোর জন্য চিন্তায় চিন্তায় শেষ হয়ে গেল, তাতে তোর কিছু যায় এসেছে? আজকের আমি এই কি ছিলাম? কে বারণ করেছে তোমায় কলপ করে কচি সাজতে? শত চর মারার জন্য হাত তুলল মা। শতরূপা এ কথা তো বলতে চায়নি। 75-এর মাকে কেন বলল তবে? চোখ ঝাপসা হয়ে যখন অন্তরের কঠিন তরল হয়ে পড়বে, তখন কাবেরী বলল, আজকে দিনে এমন সিন ক্রিয়েট করলে দিদি? আজ 26শে ফেব্রুয়ারি, তোমার অত ছোট ভাইটার জন্মদিন, আর এভাবে তুমি। সবাই শতরূপাকে কেন দুষবে? সামান্য একটা কথা তো বলেছিল, একটা মস্করার ছলের উক্তি, তার জন্য এত? চোখের জলটা শুকিয়েই গেল। কাঁধে অফিস ব্যাগ চাপিয়ে বেরিয়ে এলো বাইরে। অনেকটা রাস্তা ওলটপালট হাঁটার পর বড় তেষ্টা পেল। একটা কোকের বোতল নিয়ে বসলো রোড সাইড রেস্তোরাঁতে। জ্বর পড়েনি, তবু গাল জ্বালা করছে। এরকম জ্বলেছিল বহুদিন আগে। 1 মার্চ, অনুরাগ আসছে না অফিসে। 26শে ফেব্রুয়ারি শেষ দেখা। ফোন ধরে না। কি করবে শতরূপা? বুকের ভেতরটা বৃষ্টির আগের আনচান করা গরম হয়ে রয়েছে।
কয়েক পশলা কথায় কাটতে পারে এই গুমট। বাইরে কড়াক কড়াক বাজ পড়ছে, আকাশময় কালো মেঘ, বৃষ্টি নেই। অর্চনা প্রতিবারের মতন বারণ করলো এবারও। বলল, যাস না ওর বাড়ি, শুধু শুধু ইনসাল্ট হবি। কিন্তু ওকে ছেড়ে দেবই বা কেন? যতটা ওর ওয়াইফের ওর উপর রাইট আছে ততটা আমারও আছে। হি স্লেপড উইথ মি, সো হোয়াট? তুই ওর বউ নোস, সব জেনে করেছিস। সায়নী ওর লিগালি ওয়েডেড ওয়াইফ, ওদের বাচ্চা আছে। সায়নী আছে বলে শতরূপা বরবাদ হবে কেন? আহত বাঘিনীর মেজাজে শতরূপা পৌঁছেছিল বিহাইন্ড দ্য মিরর রেসিডেন্সিতে। 5th ফ্লোর পর্যন্ত চরম উত্তেজনার দোলাচলে, তারপর কলিং বেল। দরজা খুলে অনুরাগ তাকিয়ে রইল রাগে, আক্রোশে। তারপর হ্যাচকাটানে ঘরে ঢুকিয়ে হিসিয়ে বলল, কেন এসেছ এখানে? ওকে দেখে কেঁদে ফেলল শতরূপা। মনে হচ্ছিল শেষ সম্বলটুকু বুঝি কেউ ছিনিয়ে নিতে চাইছে। কেন? কাপা গলায় বলল, তুমি অফিস আসছো না কেন? চাপা গর্জনে অনুরাগ বলল, অফিসে মুখ দেখাবার যোগ্য রেখেছ তুমি? তুমি না আমায় কমিটমেন্ট দিয়েছিলে এ নিয়ে কাউকে কিছু বলবে না, ব্যাপারটা সময়ের উপর ছেড়ে দেবে। তবে কি হলো? শতরূপার ঊর্ধ্ববাহু প্রায় খামচে ধরল, তারপর ব্যথায় কুকড়ে উঠল শতরূপা। বলল, তুমিও তো বিয়ের সময় সায়নীকে কমিটমেন্ট দিয়েছিলে ওর প্রতি লয়াল থাকবে, থাকতে পেরেছ? আমার সঙ্গে জড়াওনি। তবে বলো, কমিটমেন্ট বলে কিছু কি হয়? পরিস্থিতি সব বদলে দেয়। আমি তোমাকে ছাড়া বাঁচবো না অনুরাগ, প্লিজ বোঝো। অনুরাগ ঘৃণায় তার দিকে চেয়ে দুহাতে সজোরে ঠেলা মারে, বলে, তোমার মতন মেয়েদের আমি চাইলেই পেতে পারি, কিন্তু তোমাদের মতনরা আমার লাইফে ইন্টারফেয়ার করবে তা মেনে নিতে পারবো না। সায়নী আমায় ছেড়ে চলে গেছে, সঙ্গে বেবি বুম্বাকে নিয়ে গেছে। আমি আমার লাইফ ডিসাস্টার হতে দেব না, বুঝেছো তুমি? সায়নী চলে গেল বলে তোমার লাইফ ডিজাস্টার? তবে আমি কে বলো, কে আমি? দুহাতে অনুরাগের শার্টের কলার ধরে ঝাঁকাতে থাকে শতরূপা। একই প্রশ্ন করতে থাকে বারবার। শতরূপা সুন্দরী, ও নরম তরম সুকোমল শরীর ও রেশমি চুল, অমন ধারালো অঙ্গ, সে কেন সায়নীর কাছে হারবে? অনুরাগ অতি নির্দয়তায় গালে চড় মারল শতরূপার। হাত পিচমোড়া দিয়ে ক্রমশ চাপ দিয়ে বলতে লাগলো, তোদের বাজারে না কি বলে জানিস? বলে মেয়ে ছেলে। চিৎকার করে উঠল শতরূপা, না না না, আমি ভদ্র বাড়ির মেয়ে, আমার বাবা ব্যাংকে চাকরি করে, মা সাধারণ গৃহবধূ। অনুরাগ, তোমায় ভালোবেসেছিলাম, এই কি দোষ আমার? হাতে টান পড়ে, তারপর জোর ধাক্কা। তোর জন্য ক্যারিয়ারের সর্বনাশ হলো আমার। এত কষ্টে এত এফোর্ট দিয়ে কোম্পানিতে একটা পজিশন আসার পর আমায় উপরওয়ালাদের জবাবদিহি করতে হবে কোম্পানির রেপুটেশনের জন্য। অল বিকজ অফ ইউ। নাও গেট লস্ট ফ্রম মাই লাইফ, আউট আউট। বিবস্ব রকম ভাবে চেঁচাচ্ছিল অনুরাগ। ওর বাড়ি থেকে যখন বেরিয়েছিল তখন চুল ঠিক ছিল না, ঠিক ছিল না গায়ের কাপড়, চোখের জলে ভেজা মুখ, কাজল লেপটে মুখময়, জিভ নোনতা লাগছিল। ঠোঁটে ভেজা হাতে হাত দিয়ে দেখে রক্ত পড়ছে। বাইরে তখন ঝমঝম বৃষ্টি, আকাশময় ছিকছিক বিজলি। একটা হলুদ ট্যাক্সি কোনো মতে দাঁড় করিয়ে বাড়ি ফিরেছিল। স্তব্ধ হয়ে বসে থেকেছে সারা রাত। বয়স তখন 26, চোখের তলে কালি, ঠোঁটে কালশিটে, কোনো স্বপ্ন আর বেঁচে নেই। বাড়িতে কেউ কথা বলে না। শতরূপা একটা টিউমারের মতন, বাদ দিয়ে দিলে পরিবার সুস্থ হতে পারে। সম্মান ফিরে পায় আত্মীয় মহলে। কিভাবে যেন জানাজানি হয়ে গেছে এই ঘটনা। চাকরিটা শতরূপাও ছেড়ে দিল, বাড়িতেই থাকতো সবসময়। আত্মীয়দের কোনো অনুষ্ঠান হলে যেত না। নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে সবার নজর থেকে লুকিয়ে রাখার প্রবণতা হয়ে গিয়েছিল। পাপ বোধ তারা করত সব সময়। মা বলেছিল, আমাদের সংসারে আর মঙ্গল হবে কি করে বল? তুই একটা নির্দোষ মেয়ের জীবন নষ্ট করলি, দুটো বাচ্চা কেমন বাপের ছায়া হারালো। হতবাক শতরূপা বলেছে, আমি করলাম, আর বাচ্চার বাপের কোনো দোষ নেই, সেও ভুগছে। আমরা কি দেখতে যাচ্ছি? কিন্তু তুই কি ভালো আছিস? বাপ বাপ কেউ ছাড়ে না।
পাপ? হ্যাঁ, এই পাপ বোধ শতরূপাকে টেনে নিয়ে গিয়েছিল সায়নীর বাড়ি পর্যন্ত। অর্চনা মারফত জেনেছিল সায়নীর বাড়ির ঠিকানা। সাবেকি আমলের বাড়ি, দোতলা, সামনে ছোট্ট চৌকো বাগান, একপাশে জলের কল, একপাশে সার দিয়ে দাঁড়িয়ে 3টে সুপুরি গাছ। বাগান পেরিয়ে সোজা দরজা, সোজা ঢুকে এসে বসেছিল ওদের একতলার ডাইনিং হলে। অস্তগামী সূর্য তার শেষ রেশ ছিটিয়ে আকাশকে উপহার দিয়েছে লাল রং। সায়নী বসেছিল সোফায়, ওর গায়ে এসে পড়েছিল লাল রোদ। শতরূপা একটা দীর্ঘশ্বাস ফেলে ইতস্ততায় বলল, আমি আমার জন্য তোমার। হাত তুলে ওকে থামিয়ে দিল সায়নী। বলল, তোমায় কি অনুরাগ পাঠিয়েছে? পলক কেঁপে উঠল ওর। বলল, না। ও বিয়ে করবে না বলেছে, তাই তো? নির্বাক চেয়ে শতরূপা। সায়নী বলল, ও তোমায় বিয়ে করে আমায় ডিভোর্স দিলে কিন্তু তোমার নিজেকে বিজয়ী, পরাক্রমী, সুন্দরী এসব মনে হতো। ও বিয়ে করলো না বলে তোমার মনে হচ্ছে তুমি ভুল করেছ। বুঝেছ? তোমাদের মতন ছেলে মেয়েদের আমার খুব জানা আছে। আমাদের জানা আছে? আর নিজের হাজবেন্ডকে কি বলবেন? পুরুষদের জাতটাই ওরকম, সুযোগ পেলে ছাড়ে না। এতে ক্ষতিটা কার কতটা হয় কখনো ভেবে দেখেছ? শতরূপা নিরুত্তর। সায়নী উঠে দাঁড়িয়ে বলল, তোমাদের মতন মেয়েদের আমার শুধু ন্যাকা মনে হয়। যা গিয়ে অনুরাগের জন্য আমার কোনো আফসোস নেই। একজন বিশ্বাসঘাতককে ভালোবাসি এটা ভাবতেও ঘৃণা করে। সায়নী ওর সোফা ছেড়ে উঠে গেল। শতরূপা বেরিয়ে এলো ধীরে। পায়ের তলার জমি নরম মাটির দেবে যাওয়ার মতন দেবে যাচ্ছিল। শরীর কাঁপছিল ঠান্ডায়। খুব কষ্টে পা টেনে টেনে চলছিল দূরে, বহু দূরে। কে করাচ্ছে ওকে দিয়ে সব? কেন করাচ্ছে? এ কি হয়ে গেল ওর জীবনে? বুঝতেও তো পারল না কখন সরল পথের জীবন এতগুলো বাঁক নিয়ে ফেলল। কোকে শেষ চুমুক দিয়ে যখন উঠবে তখন আচমকা পাশে চেয়ারে চোখ পড়তে বুক ধক করে উঠল। কাঁচা পাকা চুল, কাঁচা পাকা চাপদারি, মেয়েধীন খাড়া শরীর, সাদা শার্ট, খয়েরি প্যান্ট, চোখ মুখে ধারালো নির্দয়তা। শতরূপাকে দেখেছে, চিনেছে শতরূপা। আজ থেকে 25 বছর আগে সেই চরিত্র যে বদলে দিয়েছিল ওর গল্প। শতরূপাকে দেখে এগিয়ে এলো। হাঁটার স্টাইলে একটা পরিবর্তন এনেছে। বয়স হয়েছে কিন্তু কায়দা যায়নি, এটাই মনে হলো শতরূপার। চিনতে পারলে? প্রশ্ন করল সামনে দণ্ডায়মান ব্যক্তি। দীর্ঘশ্বাস ফেলে শতরূপা বলল, না। এতক্ষণ খেয়াল করেনি, কিন্তু এখন দেখল একজন বিদেশিনী আছে ওর সঙ্গে। বাদামি চুল, নীল চোখ, গোলাপি ত্বকের দীর্ঘাঙ্গী। চেয়ারে বসে হাত নাড়ছে। চোখ মেরে ফিচেল হেসে অনুরাগ বলল, জুলিয়া, মাই ব্রিটিশ ওয়াইফ, এখন ইউকেতে আছি। তোমার কি খবর? কাকে বিয়ে করেছ? ভুরু কুচকে শতরূপা বলল, আমি যে বললাম আমি চিনি না আপনাকে, তবে এত কথা বলছেন কেন? চিল চিল, লাইফে এসব হয়েই থাকে। কাম অন, জাস্ট ফরগেট ইট। লাইফ মানে চড়াই উতরাই, ফের চড়ো তো ফির। হাতের পাতা ওঠানামা করাচ্ছে অনুরাগ। আমি এখন হ্যাপি একজন মানুষ, ক্যারিয়ারে সাকসেস, বিদেশি বউ। শুধু বাপা দেখিয়ে ঠোঁট সুচলো করে অনুরাগ বলল, অ্যাক্সিডেন্টে পাটা গেছে। দিস ইজ মাই আর্টিফিশিয়াল লেগ। খোড়া অনুরাগের জন্য বিন্দুমাত্র আফসোস হলো না শতরূপার। জিজ্ঞেস করলো, সায়নী আর ছেলেমেয়েরা? সায়নী জব করছে, ভালো প্রগ্রেস করেছে। অফিস ট্যুরে এবছর ইউএস গিয়েছিল। ছেলে আমার কাছে ইউকেতে থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে। মেয়ে ব্যাঙ্গালোরে সেটেলড, কম্পিউটার ইঞ্জিনিয়ার। হেসে ফেলে অনুরাগ মুখটা বেঁকিয়ে বলল, চিনেছ? হ্যাঁ, ভুল চিনেছিলাম বলে হাঁটা দিল শতরূপা। দু কাঁধ ঝাঁকিয়ে বেপরোয়া ভঙ্গিতে হাসল অনুরাগ। শতরূপা সামনে দেখতে পাচ্ছিল বরফ আর বরফ, চারিদিকে বরফে ঘেরা। একটা খাড়াই সিঁড়ি চড়া বুঝি এখনো বাকি। তারপর কি দেখা মিলবে জীবনের? যা বাঁচছে তা কি জীবন? জীবিত থাকা কি জীবন? না স্বপ্ন পূরণ হতে দেখা দুটো জাগ্রত চোখ জীবন। শতরূপা অনেক কিছুই বদলাতে পারত,
কিন্তু পারল কই? যা করে গেছে তাই কি চেয়েছিল চিরকাল? তবে কে করায় এমন কাজ? কেন হয় এমন পাগল করা মতিভ্রম? 26শে ফেব্রুয়ারি সব বদলে গেল শতরূপার জীবনে, হয়তো সায়নেরও। কিন্তু অনুরাগের খোয়া গেল কেবল একটা পা। অথচ শতরূপা যে বিভক্ত হয়ে গেল শত শত খণ্ডে। শেষ হলো আজকের গল্প কাঠপুতুল, কলমে রিমা বিশ্বাস। গল্পটি ফেসবুক পেজ থেকে সংগৃহীত হয়েছে। ফেসবুক পেজের নাম রিমা বিশ্বাসের কলমে।